ডেলিভারির পর যখন জ্ঞান ফিরে তখন রূপন্তীর শাশুড়ি মা ওর মাথায় হাত বুলিয়ে বলেন, আল্লাহর রহমতে তোর একটা ফুটফুটে মেয়ে হয়েছে রে মা। ওর মা অপর পাশে বসে শুকনো হাসলেন। বাবা হয়তো বাইরে ডাক্তারের সাথে কথা বলছে। বাবু কোলে নিয়ে ওর ননদ রাহা উৎফুল্ল হয়ে বলল, ভাবি দেখো কেমন ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে, একেবারে ভাইয়ার মতো হয়েছে। ভাইয়া। শাশুড়ি মা রাহাকে ধমক দিয়ে বলে, বেশি কথা না বলে বাচ্চাটাকে রূপান্তরের কাছে দে, ও একটু ছুঁয়ে দেখুক ওর মেয়েকে। রূপান্তী, তোর মেয়েকে খাওয়া। অথচ সে তাকিয়ে আছে দরজার পানে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখার জন্য। তাকে হতাশ করে শুধু তার বাবাই আসলেন ক্যাবিনে। আচ্ছা, মানুষটার কাছে তার অতীত এতটাই গুরুত্বপূর্ণ যে নিজের ঐশ্বর্যজাত সন্তানকেও দেখতে আসলো না। তাকে না হয় ভালোই না বাসে, তাই নিজের মেয়েটাকেও দেখতে আসলো না। এসব কথা ভেবে বাবার দিকে তাকিয়ে ফুঁপিয়ে কেঁদে দিল সে। বাবা তার হাত ধরে বলল, আমাকে মাফ করে দিস মা, আমি ভুল মানুষের হাতে তোকে তুলে দিয়েছি। এই নিয়ে হাজারবার কল করেছি রাফাতকে, সে একবারও রিসিভ করে নাই। একজন অসহায় মায়ের কথা চিন্তা করে আমি তোর জীবনটাকে শেষ করে দিলাম। ওর মা শব্দহীন কান্না করছে। বাবার কথা ভেতরে তোলপাড় চলছে রূপান্তির। ওর জীবনটা এভাবে অবহেলায় জর্জরিত হলো, এসব কথাই ভাবছে সে। এইদিকে এসব কথা শুনে রূপান্তির শাশুড়ি আর ননদ কেবিন থেকে বের হয়ে গেলেন। তিনি রাহাকে বললেন, ফোন করো রাফাতকে, অনেক হয়েছে মা, আর না। এই মেয়েটার জন্য সে রূপান্তিকে এভাবে অবহেলা করতে পারল না। রাহা দুইবার কল করে রাফাতকে রাফাতের নাম্বারে, কিন্তু সে কেটে দিয়েছে। তিনি আবার কেবিনে গিয়ে রূপান্তির হাত ধরে বলে, পারলে এই বুড়ো মানুষটাকে মাফ করে দিস। ছেলের স্বর্ণ ছাড়া জীবন কোনো মা মেনে নেবে না। ওর সুখের কথা চিন্তা করে তোকে বউ করে এনেছিলাম, ভাবিনি সে অতীত থেকে বের হতে পারবে না। তুই তোর মেয়েটাকে নিয়ে নিজের বাড়ি চলে যাস। বলেই চলে গেল বাড়িতে। সেখানে গিয়ে দেখেন রাফাত উপর হয়ে শুয়ে ঘুমাচ্ছে। কোনো কিছু না ভেবেই রাফাতকে টেনে তুলে ঠাস ঠাস করে দুটো চড় দিলেন। রাফাত অবাক হয়ে ওর মাকে দেখছে। তিনি চেঁচিয়ে বললেন, যে মেয়েটাকে এত ভালোবাসার পরও তোমাকে বিয়ে করার 3 দিন পর আরেকজনের হাত ধরে চলে গেছে, তার জন্য নিজের জীবন নষ্ট করছিস? হ্যাঁ, আর যে মেয়েটা তোর একটু ভালোবাসা পাওয়ার জন্য দিনের পর দিন হাজার অবহেলা পেয়েও মাটি কামড়ে পড়েছিল, তার কোনো দাম নেই। হাসপাতালে নিজের নবজাতক মেয়েটাকে অন্তত যেতে দেখতে যেতে তোমার কথা চিন্তা করে আমি এই মেয়েটার জীবন নষ্ট করে দিলাম। তোর অতীত এতটাই গুরুত্বপূর্ণ হলে আরেকটা নতুন প্রাণ কেন দুনিয়ায় আনলি? মনে রাখবি, হাতের 5টা আঙুল সমান না। রাহা বলে, ভাইয়া তুমি আমার অনেক বড় হয়ে তোমার দিকে তাকিয়ে কথা বলতাম না, কিন্তু আজ বাধ্য হচ্ছি ভাইয়া। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়, দাঁত পড়ে গেলে সেই দাঁত স্বর্ণ দিয়ে বাঁধালেও লাভ হবে না। এখনো সময় আছে, নিজের সুখের খনি হাতছাড়া করো না। রাহা আর ওর মা চলে গেল। নিজের মেয়ে হয়েছে শুনে মুচকি হাসল সে। রাফাতের ছোটবেলা থেকেই বাচ্চা পছন্দ। ছোট ছোট হাত পা, তার ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা মুখ খুব মিষ্টি লাগে তার কাছে। তানিয়াকে ভালোবেসে বিয়ে করেছিল সে। বিয়ের 3 দিন পর আরেকজনের হাত ধরে পালিয়ে গিয়েছিল সে। 6 মাস পর ডিভোর্স পেপার আর একটা চিঠি পাঠায়। চিঠিতে লেখা ছিল, রাফাত, আমি ভেবেছিলাম তুমি খুব বিত্তবান, তোমার অ্যাটিটিউড চলাফেরা এমনটাই মনে হয়েছিল। বিয়ের দিন তোমার বাড়িতে পা দিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি লাক্সারিয়াস লাইফ চেয়েছিলাম, তোমার সাথে থাকা আমার সম্ভব না। বিয়ের মাস খানেক আগে একজনের সাথে পরিচয় হয়, সে আমাকে বিয়ের কথা বলেছিল। ভেবেছিলাম তুমি তার থেকেও বিত্তবান, সেজন্য তাকে আমি রিজেক্ট করে দিয়েছি। তার হাত ধরে পালিয়ে এসেছি। তার যথেষ্ট সম্পদ আছে, বিত্তবান সে। দয়া করে সাইন করে আমাকে মুক্তি দিও। চিঠি পড়ে সাথে সাথে সে সাইন করে দিয়েছিল। ভালোবাসা আর মেয়েদের ওপর থেকে তার বিশ্বাস উঠে গিয়েছিল। তার কাছে মেয়ে মানে অর্থলোভী অর্থলোভী। তার বাঁচার ইচ্ছেটাও মরে গিয়েছিল, শুধু মা আর বোনের কথা চিন্তা করে ছন্নছাড়া জীবন পার করত। আজ মেয়ে হয়েছে শুনে বাঁচার ইচ্ছে জাগছে। আচ্ছা, তার এই ছোট্ট মেয়েটা কার মতো হয়েছে? রাহাকে জিজ্ঞেস করবে।
বিয়ের ৪ মাস পরে প্রচণ্ড এক ঝড়ের রাতে রাফাত রূপন্তীকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, একটু ভালোবাসবে আমাকে? আমি ভালোবাসার কাঙাল, আমি একটু ভালোবাসা চাই। বিয়ের পর এটাই তাদের প্রথম কাছে আসা ছিল, একজন আরেকজনকে ছুঁয়ে ছিল খুব। সকালবেলা বিছানা ছেড়ে উঠতে গিয়ে নিজের অবস্থা দেখে আর সদ্য গোসল করে আসা রূপান্তির গলায় চিহ্ন দেখে বুঝতে বাকি ছিল না রাতে কি হয়েছিল। খুব চেঁচিয়েছিল রূপান্তির উপর। রূপান্তির বুঝতে বাকি নেই যে রাতে রাফাত ড্রাঙ্ক ছিল, কারণ প্রথম রাতেই বলেছিল তার থেকে যেন রূপান্তি দূরে দূরে থাকে। সে মেয়েদের বিশ্বাস করে না। 1 মাস দুয়েক পরে এরপর 2 মাস দুয়েক পরে জানতে পারে সে ভেতর আর একটা অস্তিত্বের কথা। ভেবেছিল খবরটা শুনে রাফাত খুশি হবে, এবার সে সুখের মুখ দেখবে। কিন্তু খবরটা শুনে রাফাত ও শুধু ওহ বলেছিল। ভাবনা থেকে বেরিয়ে এলো মেয়ের কান্নার শব্দে। হাসপাতাল থেকে বাড়ি আসছে আজকে 2 মাস। রাফাত একবারও দেখতে আসে নাই, কলও করে নাই। ওর শাশুড়ি রোজ খবর নেয়। মেয়েকে খাওয়াচ্ছিল ওর মা। এসে বলল নিচে একজন ওর সাথে দেখা করতে এসেছে। এই ঝড় বৃষ্টির রাতে কে আসলো দেখা করতে, সেটা ভাবতে ভাবতে মেয়েকে দোলনায় রেখে নিচে গেল সে। মানুষটাকে দেখে চমকে উঠল সে, কিন্তু বিধ্বস্ত অবস্থায় কাক ভেজা হয়ে বাবার সামনে মাথা নিচু করে বসে আছে সে। রূপান্তির বাবা রূপান্তিকে দেখে বলল, তোমাকে সে নিতে এসেছে, তোমার কি মতামত? তুমি যা বলবে তাই হবে, কখনো তোমার কথার অবাধ্য আমি হইনি। তোমার স্বামী আমাকে বাবা সন্তানের ভালোবাসা বোঝাচ্ছে, অথচ সে জানে না তোমার মা যখন তোমাকে পেটে নিয়ে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিল, আমি তখন নফল ফরজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে কষ্ট কামনার জন্য দোয়া করেছিলাম। সবার আগে আমি তোমাকে কোলে নিয়েছিলাম। তোমরা সন্তানের বাবা মা হয়েছো, দেখো কি করবা। আর ওকে ফ্রেশ হতে বলো, না হলে ঠান্ডা লেগে যাবে। হাজার হোক বন্ধুর ছেলে, তার ওপর আবার মেয়ের জামাই। ফ্রেশ হয়ে মেয়েকে কোলে নিয়ে তার সে কি কান্না। 2 ঘন্টা হয়ে গেছে, এখনো মেয়েকে কোল থেকে নামায় নাই। রাত 12টা। মেয়েকে বিছানায় শুইয়ে রাফাত বারান্দায় গেল রূপান্তির কাছে। অনেকক্ষণ চুপ থেকে বলতে লাগলো, আমি তোমার কাছে ক্ষমা চাইবো না, সেই মুখ আমার নেই। আমাকে একটা সুযোগ দেওয়া যায় না? শুধু একটা সুযোগ। রূপান্তিকে শক্ত করে জড়িয়ে ধরে আবার বলে, আমার সুখের খনি নিড়ে রেখে আমি মরিচার পিছনে ছুটেছি। আমি তোমাদের নিয়ে বাঁচতে চাই। রাফাত থেকে নিজেকে ছাড়িয়ে এসে বলল, প্রেগনেন্সির সময়টা প্রত্যেকটা মেয়ে তার প্রিয় মানুষটাকে কাছে চায়, তাকে একটু সাহস দিবে, ভরসা দিবে, নির্ঘুম রাতগুলো তার সঙ্গ দিবে। কিন্তু আমি সেই মানুষটাকে পাশে পাইনি। সে তার অতীত নিয়ে ব্যস্ত ছিল। হাসপাতালেও আমি তার অপেক্ষায় ছিলাম, ভেবেছিলাম সে আসবে আর বলবে কিছু হবে না, আমি তো আছি। তুমি আর তোমাদের সন্তান কষ্টের থেকে মানসিক যন্ত্রণা বেশি অনুভব করেছিলাম। আমি সেই দিনগুলো ফিরে পাবো না। রাফাত হাঁটু গেড়ে বসে রূপান্তির জড়িয়ে বলল, আমি বেস্ট বাবা আর বেস্ট হাজবেন্ড হয়ে দেখাবো। আমার মেয়ের দিকে তাকিয়ে একটা সুযোগ দাও। মানুষ তো ভুল করে, ভুল সংশোধনের সুযোগ দাও। তোমার যদি মনে হয় আমি তোমাকে অবহেলা করছি, সেদিন আমাকে ছেড়ে দিও। শেষবার একটা সুযোগ চাইছি, প্লিজ। পরদিন বাবা মার থেকে বিদায় নিয়ে রূপান্তি চলে গেল শ্বশুর বাড়ি। রাহা তো ভাইয়ের মেয়েকে পেয়ে খুশিতে ডগমগ করছে। রাফাত ঘুমাচ্ছে এসে, আর রূপন্তি রান্নাঘরে গেল শাশুড়ির কাছে। তিনি রূপন্তিকে দেখে বলে, আমি খুব খুশি হয়েছি তুই ফিরে এসেছিস। বুঝলি রূপু, দূরত্বে গুরুত্ব বাড়ে যদি সে তোকে ভালোবাসে। রাফাত যে তোকে ভালোবাসে বুঝতে পারে নাই, যখন দূরত্ব বাড়লো তখন বুঝলো। পরশু দিন এসে আমাকে বলে তার তার স্ত্রী আর মেয়েকে এনে দিতে। স্ত্রী আর মেয়েকে আর অবহেলা করবে না, তাদের খুব প্রয়োজন নাকি তার তার শূন্যতার অপরাধবোধ তাকে কুরে খুঁড়ে খাচ্ছে। তাকে বললাম যে ওরা তোমার প্রয়োজন নাকি প্রিয়জন। প্রিয়জন হলে ক্ষমা চেয়ে ফিরিয়ে আনো, আর প্রয়োজন হলে দরকার নাই। ছেলেটা আমার আঁচল দিয়ে চোখ মুছে বলে, ওরা শুধু আমার প্রিয়জন না, একান্ত আপনজন। প্রিয়জন বলে ওদের প্রয়োজন। আমার মেয়েটাকে ছুতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে। ওরা ফিরে আসবে তো, সেজন্য বলছি দেরি না করে নিয়ে এসো তাদের। যদিও তোর বাবার সাথে আমি আগেই কথা বলছিলাম। অনেক বোঝানোর পরে উনি মানলেন।
তাই তো বলি, বাবা চুপচাপ আসতে দিল কেন? তোর শ্বশুর বেঁচে থাকলে এমনটা হতো না। মজার ব্যাপার কি জানিস? আমি যে রোজ তাকে কল করতাম, রাফাত আমার পাশে বসে থাকতো। রাতের খাবার শেষ করে মেয়েকে কোলে নিয়ে রুমে গিয়ে দেখে রাফাত ল্যাপটপ নিয়ে কাজ করছে। তাকে উদ্দেশ্য করে বলে, আমরা মা মেয়ে কোথায় থাকবো? কেন বিছানায়? আর আপনি কোথায় শোবেন? আমিও বিছানায় থাকবো। একবার ভুল করেছি, আর করব না। হয়তো 1.5 বছরের সময়টা আমি ফিরিয়ে দিতে পারবো না। আমি চেষ্টা করব এর থেকে ভালো মুহূর্ত তোমাকে দেওয়ার। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তুমি যে আমাকে একটা সুযোগ দিয়েছো। তুমি যেদিন মন থেকে আমাকে এটা কাছে ডাকবে, সেদিন আমি তোমার কাছে যাব। সেদিনই বুঝবো তুমি আমাকে ক্ষমা করেছো। এখন ঘুমিয়ে পড়ো। যে কোনো এক পাশে আমার জন্য একটু জায়গা রাখলে হবে। বারান্দায় গেল সে। রূপন্তী মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ল। মধ্যরাতে বারান্দা থেকে এসে স্ত্রী আর মেয়ের দিকে তাকিয়ে দুজনের কপালে চুমু দিয়ে বলল, আমার সুখের নেই, আমার আবার বেঁচে থাকার কারণ। ভুল করেছি মরীচিকার পেছনে ছুটে, আর সে পথে যাব না। তোমাদের নিয়ে নতুন করে শুরু করব সব। মেয়ের মেয়ের অন্য পাশে শুয়ে পড়ল।